ममता बनर्जी का कहानी खत्म हो गया। 40 लाख ज़्यादा फॉल्स वोट मार के जीतती हैं। ऐसा ही एक्स्ट्रा वोट पड़ा हुआ है, जो जरूरत नहीं था वो भी वोट उन्होंने मार दिया है। तो बचा 3% वोट। 3% वोट SIR में तो कब का धुआं उड़ गया है ममता बनर्जी का। बोल रहे हैं कि एक सैंडल में 2 কোটি ভোটারকে শুনানিতে ডাকা হতে পারে। ডিএলওরা দরজা দরজা গিয়ে সংখ্যাটা আমার জানা নেই। আপনার কথা মতো আমি বলছি নাকি, আপনার কথা মতো 2 কোটি লোককে ধোঁয়া উড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। খসড়া তালিকা বের হওয়ার সঙ্গে সঙ্গেই বিজেপি নেতৃত্ব আনন্দে উদ্বেলিত। আনন্দ পাওয়ার যথেষ্টই কারণ রয়েছে। তার কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই যেরকমটা আপনাদের বলে এসেছিলাম এক্স্যাক্টলি সেই রকম 58,20,000 নাম খসড়া তালিকায় আসেনি, বাদ পড়ে গিয়েছে। এবং এছাড়াও প্রায় 2 কোটি বা 1,90,00,000 কাছাকাছি সেই শুনানিতে ডাক পেতে চলেছে সন্দেহভাজন এইরকম অনেক লোকজন। আমি আপনাদের সামনে থেকে একটা সংবাদ দেখাচ্ছি। SIR ফর্মে গরমিল খসড়া প্রকাশের পর 1,90,00,000 নোটিশ পাঠাচ্ছে কমিশন, হুলস্থুলের আশঙ্কা। যে কোনো মুহূর্তে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার একটা বিরাট সম্ভাবনা হতে চলেছে। কমিশন প্রস্তুত। সুপ্রিম কোর্টে বিভিন্ন রকমের মামলা চলছে, কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হবে কিনা সব নির্ভর করছে আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের রাজনৈতিকভাবে ঠিক কতটা উত্তাল হয়। কিন্তু যে সমস্ত বিজেপি নেতৃত্ব বা জনসাধারণ আপনারা যারা অপেক্ষা করে বসে রয়েছেন, যারা ভাবছেন ব্যাস মমতা বন্দ্যোপাধ্যায়ের এন্ড গেম, আমি আপনাদের সামনে বলেছিলাম আমি আপনাদের সামনে তথ্য জোগাড় করছি, একটু সময় দেবেন। আর আজকে সেই দিন, সেখানে তথ্যটা আপনাদের সামনে আমি রাখবো, যেখানে আপনি বুঝতে পারবেন এই তথ্যটা পাওয়ার পর, যখন দেখবেন যে 58,20,000 বাদ চলে গেছে এবং প্রায় 1.25 কোটি, 1 কোটি, কেউ বলছে 90 লক্ষ বা 1 কোটি, আমি ধরেই নিচ্ছি যে 1.5 কোটিও যদি নাম তাদেরকে শুনানির জন্য ডাকা হয়, পরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এন্ড গেম হচ্ছে না। ঠিক কত পার্সেন্ট ভোটার লিস্ট থেকে বাদ গেলে ভুয়ো ভোটারদের বাদ দিতে পারলে, কিংবা ঠিক কত সংখ্যক ভোটারদের বাদ দিতে পারলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কিচ্ছু করার থাকবে না, সেই সংখ্যাটা আজকে আপনাদের সামনে ক্যালকুলেশন করে দেখাবো। আপনারা প্রত্যেকে মিলিয়ে নিতে পারবেন। আর যারা পছন্দ করবেন, একটাই রিকোয়েস্ট, আজকের পর্বে আমাদের সমর্থন করুন, আমাদের লজিককে পছন্দ করলে কমেন্ট করুন, লাইক করুন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসএবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। অনেকেই কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করেন ইনকাম কিভাবে বাড়ানো যায়, কারণ আজকাল যত ভালোই চাকরি হোক না কেন, বাড়তি খরচের সামনে আমাদের স্যালারি কম পড়ে যায়। তাই সবাই ভাবছে যদি একটা এক্সট্রা উপার্জনের পথ পাওয়া যেত। আমিও ঠিক এমনই একটা জেনুইন উপায়ের খোঁজে ছিলাম, আর অবশেষে তেমনই একটা সত্যিকারের ভরসাযোগ্য অপশন আমি পেলাম, যেটা দিয়ে সত্যি আপনি টাকা ইনকাম করতে পারবেন। তাই আজ আমি আপনাদের সঙ্গে পরিচয় করাতে চাই একটা অসাধারণ ভরসাযোগ্য অ্যাপ্লিকেশন, মার্কেট উলফ। এটি একটি সেবি রেজিস্টার্ড অ্যাপ এবং খুব দ্রুত গতিতে এর জনপ্রিয়তা বাড়ছে ভারতে। চলুন দেখাই আপনাদের এটিকে কিভাবে ব্যবহার করতে হয়। দেখুন, আমি এটিকে প্রথমে পিন দিয়ে লগ ইন করে নিলাম, তারপর ফলো ট্রেন্ডে ক্লিক করলাম। এটা আপনাকে মার্কেটে চলতে থাকা লাভজনক ট্রেন্ডগুলো দেখায়, আর আপনি মাত্র 1 ক্লিকেই সেগুলোকে ফলো করতে পারবেন। সব থেকে ভালো দিক হচ্ছে খুব অল্প টাকায় আপনি ট্রেডিং শুরু করতে পারেন, এবং অন্য অ্যাপ্লিকেশনের মতো কেউ আপনাকে আরো ইনভেস্টমেন্ট করুন বলে কেউ জ্বালাতন করবে না। আর যারা ভাবছেন বেশি লস হয়ে গেলে কি হবে, তারও সমাধান রয়েছে। এই অ্যাপ্লিকেশনটিতে একটি ইনবিল্ট স্টপ লস ফিচার রয়েছে, আপনার লস একটি নির্দিষ্ট লেভেলের নিচে পৌঁছালে এই অ্যাপটি নিজে থেকেই ট্রেড বন্ধ করে দেয়, যাতে আপনি বেশি ক্ষতিগ্রস্ত আর্থিকভাবে না হন। এদের ব্রোকারেজ চার্জও ইন্ডাস্ট্রির মধ্যে অন্যতম কম। দেখুন, ট্রেড অনুযায়ী প্রফিট বাড়ছিল, আমি স্টপ ট্রেডে ক্লিক করলাম, ব্যাস হয়ে গেল। এত অল্প সময়ে আমি 1,306 প্রফিট করতে পারলাম। এই পুরো ফিচার্স গুলো আপনি মাত্র 99 টাকা দিয়ে লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে এখানে গোল্ড, সিলভার, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, এইরকম কমোডিটিতেও আপনি ট্রেড করতে পারবেন, সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত। মার্কেট উলফ অ্যাপ ফ্রি ট্রেড রেকমেন্ডেশনও দেয়। দেখুন, নভেম্বরে কেউ 14,142 টাকা প্রফিট করেছে, জুনে 70,468, জুলাইতে 59,696, আর অক্টোবরে 58,207। এবং এই প্রফিটের উপর মার্কেট উলফ কোনো কমিশন নেয় না। মার্কেট উলফ অ্যাপের 20 লক্ষেরও বেশি ডাউনলোড ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তো আর দেরি কেন, লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া রয়েছে আর কমেন্টেও পিন করা। এখনই গিয়ে মার্কেট উলফ চেক করে দেখুন।
দেখুন, আমি কোনো সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট প্ল্যানার নই, তাই যে কোনো ইনভেস্টমেন্ট করার আগে রিস্ক বুঝে আপনারা তারপরেই ইনভেস্টমেন্ট করবেন। যে কথা বলছিলাম, কিন্তু সেই মারাত্মক ক্যালকুলেশনটা আপনাদের বোঝানোর আগে যে ঠিক কত ভোট বাদ গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এন্ড গেম সেটা বুঝতে পারবেন। যারা ভাবছেন 1 কোটি নাম বাদ গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জিতে যেতে পারেন, এরকমও পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিমবঙ্গে। কি হিসাবে দেখাবো আপনাদের সামনে, বিশ্বাস অর্জন করবো আপনাদের সামনে। শুধু তার আগে একটাই কথা, পশ্চিমবঙ্গে এই রকম যুব ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ নিয়ে আপনারা দেখেছেন বিভিন্ন রকমের শোরগোল। এই নাটকটা না, নাটকে ভুলে যাবেন না। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বাঁচানোর লড়াই। দুটো কথা শুধু বলে আমি এটা চলে যাব পরের অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্বে। দেখুন, একটা চিঠি পাঠিয়েছেন, যে চিঠিটা প্রকাশ্যেই দিয়ে দিয়েছেন কুণাল ঘোষ। সেই চিঠিটা আমি দেখাচ্ছি আপনাদের, আপনারা পড়ে নিতে পারবেন। কিন্তু ভাবুন, একজন রাজ্যের মন্ত্রী, তিনি একজন শিক্ষিত মন্ত্রী, তিনি একটা 4 লাইনের লেটারের মধ্যে 4 থেকে 5টি বানান ভুল করলেন, এবং সেগুলো অত্যন্ত ছোট ছোট বানান। এমনকি নিজের দপ্তরের বানানটা পর্যন্ত তিনি লিখতে পারলেন না। ক্রীড়াঙ্গনটাকে তিনি লিখেছেন ক্রিয়াঙ্গন, পরিপ্রেক্ষিতে কথাটিকে লিখেছেন পরিপ্রেক্ষিতে। ক্রীড়ামন্ত্রী, নিজের দপ্তরের মন্ত্রী, ক্রীড়ামন্ত্রীটাকে লিখেছেন ক্রিয়ামন্ত্রী, অব্যাহতিটাকে লিখেছেন অবহতি। এই ধরনের মানে একজন মানুষ তিনি সরে গিয়েছেন, এটা তো ভালোই, কিন্তু তার জায়গায় যিনি এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি যোগ্য? বাকি পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনি কতটা সফল এবং মুখ্যমন্ত্রী হিসেবে কতটা সফল আমরা সবাই বুঝে গিয়েছি। আরো একটা বড় প্রশ্ন হচ্ছে, এই যে লেটার প্যাডে ছাপা হয়েছে, এখানে দেখবেন কোনো স্ট্যাম্প নেই, কোনো সিল নেই, এটা পদত্যাগপত্র। আর এ নিয়ে বাংলা মিডিয়ারা হইচই করছে, আর আপনারা এগুলো খাচ্ছেন। আজকের পর্ব এটা নয়, আমি আলোচনা করব না। আজকে আমি আপনাদের সামনে যে তথ্যটা তুলে ধরবো, এই তথ্যটা দয়া করে একটুখানি শুনুন, আর নিজেরা মন থেকে একটু ভাবুন, একটু অ্যানালিসিস করতে শিখুন। দেখুন, আমি আপনাদের সামনে পরিষ্কারভাবে 3টি ফিগার বারবার বলেছি, আপনাদের মুখস্থ হয়ে গিয়েছে, সেটা আরো একবার একটু জাস্ট মনে করে নিন। সেটা হচ্ছে 58 লক্ষ নাম খসড়া তালিকা থেকে বাদ পড়ে গেছে, কিন্তু এর থেকেও কিছু লোকের আবার নাম উঠবে, এটা মাথায় রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে, আমি নাম বলেছি 30 লক্ষ ম্যাপিং করা যায়নি, এবং 1,70,00,000-এর কাছাকাছি কমিশনের সন্দেহভাজনের তালিকায় রয়েছে। সব মিলিয়ে প্রায় সংখ্যাটা 2 থেকে 2.5 কোটি বাদ চলে গেছে বা সন্দেহের তালিকা। এই সংখ্যাটা মিলিয়ে হচ্ছে 2 থেকে 2.5 কোটি, যেটা পশ্চিমবঙ্গের টোটাল ভোটারের 33.7%। গতকাল আপনাদের সামনে দেখিয়ে দিয়েছিলাম 33.7% হচ্ছে ভুয়ো ভোটার কিংবা ডিলিটেড ভোটার। এবার এই ভোটারের মধ্যে ফাইনাল তালিকাতে কত নাম বাদ পড়লে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর ফিরে আসার সম্ভাবনা নেই, সেটা জানেন? আমি আজকে আপনাদের সামনে বলছি, তার জন্য একটু ডেটা প্রয়োজন। দেখুন, 2021 সালে আপনাদের একটু ভালো করে জিনিসটা খেয়াল রাখতে হবে। 2021 সালে আমি দুটো নির্বাচনের কথা আপনাদের সামনে বলছি। 2021 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সেই মুহূর্তে ইলেকশন কমিশনের তথ্য বলছে, ভোটারের সংখ্যা আমি দেখাচ্ছি স্ক্রিনে, আপনারা দেখুন। ভোটারের সংখ্যা 7,34,00,000। তার মধ্যে ভোট দিয়েছে 5,99,00,000, অর্থাৎ 82% ভোট দানের হার ছিল। যারা ভোট দেননি তার সংখ্যা ছিল 1,34,00,000। এই ফিগারটা, যারা ভোট দেননি, এই ফিগারটা একটু খেয়াল রাখুন। 1,34,00,000 ভোট দেননি 2021 সালের বিধানসভায়। এরপরে আসি 2024-এর, অর্থাৎ লাস্ট জেনারেল ইলেকশনের ভোটার সংখ্যা ছিল 7,60,00,000, 7,60,00,000। এর মধ্যে ভোট দিয়েছিল 6 কোটির বেশি ভোটদান করা হয়েছিল। কতজন ভোট দেননি? 1,55,00,000 ভোট দিতে যাননি। সংখ্যার ভোটদানের পার্সেন্ট হিসেবে 79.59। আপনারা বলছেন যে এই তথ্য নিয়ে আমরা কি করব? এই তথ্যটাই আসল, যে তথ্যটা কেউ খেয়াল করছেন না। আপনারা চমকে যাবেন এই তথ্যটা যখন আমি বলবো আপনাদের সামনে। দেখুন, আপনারা সকলেই একটা জিনিসে ফোকাস করছেন। পকেট মার যখন হয় না, তখন আপনার ডান পকেটে যারা চুরি করবে ভাবে, তখন বাঁ দিকের পকেটে আপনাদের হালকা করে সুড়সুড়ি দেয়, যাতে আপনার কনসেন্ট্রেশনটা বাঁ দিকে যায়, কিন্তু চুরিটা হয়ে যাবে ডান পকেট দিয়ে। ঠিক এইখানটাই কাজটা হচ্ছে। সেই জায়গাটা আজকে আপনাদের সামনে আমি বলছি, আপনারা একটু খেয়াল করে দেখুন। এই যে কত নাম বাদ গেল, তার থেকেও, সেটা তো ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কি জানেন? এই যে কতজন ভোটদান থেকে বিরত হন। তার কারণ, এই যে ধরুন গতবার ইলেকশনে, জেনারেল ইলেকশনে 2024-এর লোকসভা ভোটে 1,55,00,000 ভোট দিতে যাননি। এবার বলুন, এই 1,55,00,000 ছাপ্পা পড়ে না? বিকেল 4টের পর যে ভোটগুলো তৃণমূল কংগ্রেসের লোকজন এসে মেরে যাওয়ার যে অভিযোগগুলো ওঠে, সেগুলো কি মৃত ভোটারদের শুধুমাত্র?
যারা ভোট দিতে যান না তাদের নামে ভোট পড়ে না? তাহলে এই হিসাবটা কতজন করেছেন আপনাদের মধ্যে? কত রাজনৈতিক নেতৃত্ব এই হিসাবটা করেছেন? কিংবা 2021 সালের যদি নিরিখে ধরি, তাহলে 1,34,00,000 ভোট দিতেই যাননি, যে কোনো কারণে, অসুস্থতার কারণে কিংবা রাজ্যে ছিলেন না, যে কোনো কারণেই হোক 1,34,00,000 ভোট দিতে যাননি। তাহলে এই যে সংখ্যাটা ভোট দিতে গেল না, আপনি এসআইআর শুদ্ধ করে দিলেন, আপনি 1 কোটি নাম বাদ দিয়ে দিলেন, কিন্তু এই যে সংখ্যাটা ভোট দিতে গেল না, এই ভোটারদের হয়ে এদের তো একটা ভোটার লিস্টে নাম থাকবে, এরা তো বৈধ ভোটার। যারা ভোট দিতে যাননি একদম মানে তাদের মধ্যে 90 মানে উই ক্যান অ্যাজিউম 90% দে আর জেনুইন। এই জেনুইন ভোটার গুলো তাহলে তো এবার তৃণমূল কংগ্রেস, ওই বললাম বাঁ পকেটের দিকে চুলকে ডান পকেট দিকে পকেট চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তার কারণ এই ভোটারদের হয়ে ভোট মারবে এবার বিকেল 4টের পর থেকে। এতদিন ডেড ভোটারদের যদি মারতো, তাহলে এবার এই ভোটারদের তারা মারবে। আগেও তারা মেরেছে, আগে জেনারেলি তারা উদ্বাস্ত করতো না, কারণ তারা জানতেন না কোন ভোটার বিকেল 5টায় ভোট দিতে আসবেন কি আসবেন না। তার থেকে সেফ ছিল যে এতজন মৃত ভোটার, আমার তো ডুপ্লিকেট ভোটার লিস্ট আমাদের আছে, ওদেরটা আগে মারো, ওদের মারলেই আমরা জিতে যাব। দেখুন এইটা কিন্তু আপনারা কেউ খেয়াল করেননি, যেটা আমার মনে হলো আপনাদের সামনে তুলে ধরার। তাই এত নাচবেন না। যদি দেখেন এই যে 58 লক্ষ নাম বাদ গেছে, আর শুনানিতে আরো 1.5-2 কোটি নাম শুনানিতে ডাকবে, এই সব মিলিয়ে 58 প্লাস শুনানিতে ডাকার পর যে টোটাল নামটা বাদ যাবে, সেটা যদি মিনিমাম 1.5 কোটি পৌঁছায়, তাহলেই বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এন্ড গেম। এখানে দেখুন বিজেপির একজন নেতা, তিনি কি বলছেন? তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ধোঁয়া উড়ে গেছে, কিন্তু তিনি এই হিসাবটা কি করেছেন? ধোঁয়া কিন্তু বিজেপির এখনো উড়িয়ে দিতে পারে তৃণমূল কংগ্রেস, দলটার নাম তৃণমূল কংগ্রেস। একটু শোনাবো অর্জুন সিং কি বলেছেন। ममता बनर्जी का कहानी ख़त्म हो गया। 40 लाख ज़्यादा फॉल्स वोट मार के जीतती हैं। 40 लाख में 20 लाख ऐसा वोट है जो मुस्लिम इलाका में, जहाँ 10,000 5,000 से जीतना चाहिए, वहाँ 50,000 70,000 80,000 1 लाख वोट से जीता है। आप देखे होंगे डायमंड हार्बर में 7 लाख वोट से जीते थे। तो अगर वहाँ का परसेंटेज देखा जाए तो 40 लाख में 20 लाख ऐसा वोट है जो ये लोग को मारना, फॉल्स वोट मारना था, मार दिए। अगर वो 60 लाख करीब वोट अभी बाद ही हो गया, तो अब इनके पास वोट मारने का बचा का। और जो डिस्प्यूटेड है, जिसका डॉक्यूमेंट नहीं है, उसका हेयरिंग हो रहा है या गलत डॉक्यूमेंट दिया है, तो हेयरिंग में कम से कम 60-70 लाख और वोट बाद होगा। तो 60-70 लाख वोट और बाद होगा तो ममता बनर्जी का जीतने का कोई 3% का तो डिफरेंस है, 3% ओनली। लोग कहते हैं 10%, लेकिन अगर कैलकुलेशन देखिए तो 40 लाख वोट में 20 लाख तो फॉल्स वोट, ऐसा ही एक्स्ट्रा वोट पड़ा हुआ है। जो जरूरत नहीं था वो भी वोट लोग मार दिया है, तो बचा 3% वोट। 3% वोट SIR में तो कब का धुआं उड़ गया है ममता बनर्जी का। শুনলেন অর্জুন সিংরা ভাবছেন খেলা শেষ। খেলা শেষ নয়, এটা গেল প্রথমার্ধের খেলা। নির্বাচনের ময়দানে দ্বিতীয়ার্ধের খেলা খেলতে হবে। যদি একটা জিনিস এবারে মাথায় রাখবেন, যারা পরিবর্তন চান, এই যে তথ্যটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, যারা ভোট দিতে যান না, যারা অন্যান্য রাজ্যে থাকেন, যারা পরিবর্তন চান, এবারে ভোটের টার্ন আউটটা কিন্তু বাড়াতে হবে। যদি ভোটের টার্ন আউটটা না বাড়াতে পারেন, যদি এই সংখ্যাটা কমাতে না পারেন, যদি এই যারা ভোট দিচ্ছেন না এই সংখ্যাটা যদি কমাতে না পারেন, এসআইআর থেকে যত নাম যা বাদ যাবে সেই নামটা মিনিমাম তার থেকে কম নাম কিন্তু এই সংখ্যাটা হতে হবে। তাহলেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এন্ড গেম হবে, নচেত নয়। এইটা আপনাদের বুঝতে হবে। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে লোকসভা নির্বাচনের, বিগত লোকসভা নির্বাচনের সঙ্গে তাদের ডিফারেন্স ছিল মাত্র 40 লাখের। যদি 20 লাখ ভোটের ট্রান্সফার হয়ে যেত তাহলে কিন্তু দুটো দল সমান সমান হয়ে যেত, অর্থাৎ অ্যাকচুয়াল ডিফারেন্সটা 20 লাখের ছিল। ঠিক সেই 20 লাখের ভোটের ডিফারেন্সে এই মুহূর্তে শুধুমাত্র খসড়া তালিকাতেই 58 লাখ নাম ওঠেনি। সেটাই শুভেন্দু অধিকারী বলছেন যে প্রথমেই তিনি বলেছেন যে এখনো রাত হতে অনেক বাকি আছে, সবাই ব্রেকফাস্ট হচ্ছে, কিন্তু 58 লাখের এই মুছে যাওয়ার চিত্র কিন্তু কার্যত বিজেপি এবং তৃণমূলের এই মুহূর্তে আর কোনো পার্থক্য নেই। বরঞ্চ ভোটারের দিক থেকে এই মুহূর্তে রাজ্যে যদি হিসাব করেন, বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে গেল। ঠিক খসড়া তালিকাতে নাম বাদ যাওয়ার পর এই মুহূর্তে ভোটারের সংখ্যায় হয়তো বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে গেল। কি বলছেন বিরোধী দলনেতা, শোনাবো আপনাদের। কিন্তু ইনিশিয়ালি 58 লক্ষের বেশি ভোটার নাম বাদ যাওয়া যারা 2024-এ ছিলেন, এবং 2024-এর ভোটে তৃণমূলের সঙ্গে বিজেপির ডিফারেন্স মাত্র 21 লক্ষ।
আমরা 2,33,27,000 আর ওরা 2,75,00,000 আশেপাশে, অর্থাৎ 41 লক্ষ সামথিং ভোটারের গ্যাপ ছিল। সরাসরি লড়াই যেহেতু সিপিএম ভোট কাটার কাজটা করে, কংগ্রেস তো আরো ছোট পার্টি ভোট কাটার কাজ করে, মূলত তৃণমূল ভার্সেস বিজেপির যে লড়াই পশ্চিমবঙ্গে হচ্ছে তাতে আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স ছিল 21 লক্ষ। 58 লক্ষ ভোট বাদ দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে ওদের কোনো ডিফারেন্স এই মুহূর্তে নেই। শুনলেন, এই হচ্ছে ঘটনা। আপনি ভাবতে পারেন যে একটা রাজনৈতিক দল, একটা গণতন্ত্র চলছে, একটা সংবিধান আছে, যে সংবিধানে এই মুহূর্তে এসআইআর প্রক্রিয়া বাদ যাওয়ার পর যদি এই মুহূর্তে আপনি 2024-এর যা ভোটের কাউন্ট হয়েছিল, এই যে আমার একটা দাবি অনেকদিন ধরেই ছিল, যে দাবি হয়তো কখনোই পূরণ করা সম্ভব নয়, কিন্তু আমার একটা দাবি, আপনারা জোর গলায় এই দাবিটা তুলুন, জানি না কোনোদিন পূরণ হবে কিনা। এই যে 58 লক্ষ নাম বাদ গেল, বা শুনানির পর আমি যদি ধরে নিই টোটাল সংখ্যাটা 1,20,00,000 নাম বাদ যাবে, তাহলে এই যে 1,20,00,000 নাম বাদ যাবেন, আমরা জানতে চাই এরা কোন দল, এদের হয়ে ভোট পড়েছিল কিনা, গত নির্বাচনে এদের হয়ে কোনো ভোট পড়েছিল, এরা ভোট দিয়েছিল কিনা, আর এরা কোন রাজনৈতিক দলকে ভোট দিয়েছিল, এই তথ্যটা আমাদের জানাতে হবে নির্বাচন কমিশনকে। এইটা আমরা জানতে চাই, তাহলে আমরা বুঝতে পারবো এই যে তৃণমূল কংগ্রেস বলছে না যে আমরা একাই করি, এ তো বিজেপিও করতে পারে। তো আমরা সেই তথ্যটা প্রমাণ পেতে চাই নির্বাচন কমিশনের কাছে, যে আপনারা একদম স্বচ্ছ কাগজের মতো এই ডেটাটা পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দিন, যে এই এত নাম বাদ গেল, এদের মধ্যে কোন রাজনৈতিক দলকে এরা ভোট দিয়েছিল। পারবেন এই ডেটাটা আমাদের তুলে দিতে পারবেন? রাজনৈতিক নেতৃত্বদের কথা না ভেবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কথা ভেবে, যারা গণতন্ত্রের প্রধান স্তম্ভ, তাদের কথা ভেবে তারা মানে এই সমস্ত লোকগুলো কোন জনপ্রতিনিধিদের ভোট দিয়েছিল সেটা স্বচ্ছভাবে নিয়ে আসতে পারবেন, তাহলে আমরা বুঝতে পেরে যাব কোন রাজনৈতিক দল এর পেছনে খেলাটায়। আমরা জানি সবাই, কিন্তু আমরা প্রমাণ পেয়ে যেতাম যে এর মধ্যে 90% বা 99% একটি রাজনৈতিক দলকে ভোট দিয়েছিল। সেই দলটার নাম আমরা সকলেই জানি, কিন্তু আমরা প্রমাণ চেয়েছি। তবে হ্যাঁ, শেষ করার আগে আপনাদের সামনে যে কথা আমি বলবো, যে দেখুন, এই যে যদি ধরুন খসড়া তালিকাতে, আর প্রথম কথা হচ্ছে আপনার যদি খসড়া তালিকাতে নাম এসেছে কিনা এটা আজকে লিখে জানাবেন। যাদের খসড়া তালিকাতে নাম উঠেছে দয়া করে প্রত্যেকেই কমেন্ট করবেন যে আপনার খসড়া তালিকাতে নাম উঠেছে। যদি নাম না ওঠে তাহলেও কমেন্ট করবেন, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনি যদি জেনুইন হয়ে থাকেন, খসড়া তালিকায় যদি আপনার নাম না উঠে থাকে, দয়া করে নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতা করুন, আপনার ভয় পাওয়ার কিছু নেই। আপনি আমাকে ইমেল করুন, আমি আপনাকে গাইডেন্স দেবো, আপনার ফোন নাম্বারটা আমাকে পাঠিয়ে দিতে পারেন, আমি আপনাকে গাইডেন্স দেওয়ার চেষ্টা করব নিজের সাধ্য মতো। কিন্তু আমি আপনাদের সামনে এই ক্ষেত্রে বলছি, ভয় পাবেন না, তার কারণ আপনার কাছে যদি জেনুইন নথি থাকে, তাহলে সেই জেনুইন নথি নিয়ে যখন হিয়ারিং এর ডাক পড়বে, শুধুমাত্র সেটুকু আপনি পাবলিশ করে দিন। হতেই পারে বিএলও আপনার নাম ইচ্ছাকৃতভাবে ঢোকায়নি, তার কারণ হতেই পারে সে জানে আপনি অন্য কোনো রাজনৈতিক দলকে ভোট দেন, কিংবা আপনার সঙ্গে পারিবারিক কোনো শত্রুতা রয়েছে, সামাজিক কোনো শত্রুতা রয়েছে, সেই কারণে হয়তো নাম তোলেনি আপনার। তাই ভয় পাওয়ার কিছু নেই। ফর্ম 6 এবং অ্যানেক্সচার 4 সঙ্গে আপনি যদি জমা দেন, তাহলে আপনার নাম এমনি উঠে যাবে, আপনার কোনো ওরি করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এখানে যে শেষ বক্তব্যটা আজকে বলে শেষ করব, যদি খসড়া টোটাল ধরুন একেবারে ফাইনাল লিস্টে আমরা যদি দেখি 1,20,00,000 নাম বাদ গেল, আর এদিকে দেখুন এই যে ভোটার আমি দেখালাম 1,50,00,000, 1,30,00,000 ভোটার মানুষ এমনি ভোট দিতে যান না, ঠিক আছে? তো এইরকম যদি প্রত্যেকবারই 100% ভোট হবে, তো এরকম নয়, 20% মানে মিনিমাম 20% ভোট দিতে যাবেন না, এটা খুবই নর্মাল, তার বেশি হলে এটা অ্যাবনর্মাল কেস। তাহলে 20% যদি ধরেও নেন, সেক্ষেত্রে মানে বিজেপি মানে জিতে একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের গেম এন্ড হয়ে যাবে যদি 1 কোটির বেশি, এই সংখ্যাটা যদি 1 কোটির বেশি ছাড়িয়ে যায়, খসড়া তালিকা বা এইটা মিলিয়ে যদি 1 কোটির বেশি ছাড়িয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের এন্ড গেম হয়ে যাবে। এমনকি তিনি সংখ্যাটা যদি আরো বেড়ে যায়, ধরুন 1,20,00,000 হয়ে যায়, তাহলে তো তিনি এরপরে বুথ রিগিং করে জ্যাম করে এই করেও তিনি আর পার পাবেন না, তাতেও তিনি পরাজয়ের মুখোমুখি হয়ে যাবেন। এইরকম একটা পরিস্থিতি, সেই জন্য পশ্চিমবঙ্গে আগামী দিনে অত্যন্ত মানে ভয়ানক রাজনৈতিক উত্তাল হতে পারে, তার দিকে সজাগ থাকবেন। কেউ কোনো ঝুট ঝামেলায় জড়াবেন না, আমাদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। পশ্চিমবঙ্গটা কারোর বাবার নয়, পশ্চিমবঙ্গ আপনার, পশ্চিমবঙ্গ আমার। এই পশ্চিমবঙ্গের অশান্তি যারা লাগাতে চায় রাজনৈতিক উদ্দেশ্যে, আমাদের প্রতিহত করে
এই রাজনৈতিক দলটাকে গণতান্ত্রিকভাবে বিসর্জন দিয়ে পশ্চিমবঙ্গে শান্তি প্রতিষ্ঠা যেদিন করতে পারবো আমরা সকলে কাঁধে কাঁধ মিলে, সেই দিন হবে অ্যাকচুয়াল বিজয় আমাদের। যাই হোক, যা বলছিলাম আপনাদের সামনে, মার্কেট উলফ অ্যাপের জনপ্রিয়তা ভারতে দিন দিন বাড়ছে এবং ইতিমধ্যে 20 লক্ষেরও বেশি মানুষ এটিকে ডাউনলোড করে ফেলেছেন। আপনিও কিন্তু এক ক্লিকে এটিকে ডাউনলোড করে ফেলতে পারেন এবং সেই লিংক আপনি খুঁজে পেয়ে যাবেন, কমেন্টের পিন করে রাখা রয়েছে এবং ডিসক্রিপশন বক্সেও আপনারা সেই ডাউনলোডের লিংকটি খুঁজে পেয়ে যাবেন। তাহলে দেরি কেন, আপনি আপনার ট্রেডিং জার্নি শুরু করে দিন, এখনই অ্যাপটিকে ডাউনলোড করে নিন। নমস্কার।